এইটা কোনটা পাঠিয়েছে? এটা সেই ওয়াটার মার্ক করা একটা পাঠিয়েছিলাম। এটা তোদের আগের ব্যাচে সব এসব করা হয়েছিল। কিন্তু তো প্রিন্ট যেটা দিয়েছি এটা কি অন্য ভার্সন দিয়েছি নাকি তোদের? না একই আছে একটা কোশ্চেন। এখান থেকে তো শুরু হচ্ছে তাই তো? আচ্ছা তো কেডিটা একটু শুরু করি। আচ্ছা, আগে কয়েকদিন আমি একটু কয়েকটা পিওয়াইকিউ পাঠাচ্ছিলাম, সেই পিওয়াইকিউ গুলো যদি কারোর আটকে থাকে সেগুলো আজকে বলবি। আর এই কেডিতে হবেই। রাজশ্রী অনুশীলনীয় পাঠিয়েছে, কিন্তু রাজশ্রী তো অনলাইনে নেই এখন। রাজশ্রী কাজ পাঠিয়ে যাচ্ছে। আচ্ছা বল কোনটা কোনটা আটকেছে একটা। খুবই খারাপ, সেই জন্য কিছুই করতে পারছি না। এটা কে? অন্বেষা? কি বললি অন্বেষা, কি বললি? বললাম রাজশ্রীর শরীরটা খুবই খারাপ। ওটা জয়েন করবে না অনলাইনে? বলেছিল তো শরীর ভালো থাকলে করবে। আচ্ছা চলো আমরা শুরু করি। আচ্ছা বল কেডি কে কি চেষ্টা করেছিস, কি আটকেছে না আটকেছে বা দেখি। হ্যাঁ, তিনেরটা। এক দুই নিজে নিজে করতে পেরেছিলি? হ্যাঁ, তাহলে ভালো তো। তিনেরটাই কি বলেছে দেখি, ইউনিফর্মলি tapering vessel is filled with liquid of density 900 kg per meter cube. The force that acts on the base of the vessel due to the liquid is, তাহলে নিচেতে কতটা ফোর্স কাজ করছে তাই না? তাহলে আমরা করব কি, ফোর্স মানে হচ্ছে প্রেসার ইনটু এরিয়া। তাহলে আমাকে প্রেসারটা বার করতে হবে। প্রেসার কত হবে বলো? প্রেসার হচ্ছে এইচ রো জি। তাহলে প্রেসার পি হচ্ছে এইচ রো জি। এইচ কত বলে দিয়েছে? 0.4 মিটার। রো বলে দিয়েছে 900 কেজি পার মিটার কিউব। আর জিটাকে আমি কিছু বলে দেয়নি, যখন 10 ধরে নেবো, কেমন? সব এসআইতে চলছে। তাহলে এত নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে আমি প্রেসার ধরছি। তাহলে এটা কত হবে বল? এটা হবে হচ্ছে 4×9=3600 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে ফোর্স হচ্ছে প্রেসার ইনটু এরিয়া, মানে 3600 ইনটু নিচের এরিয়া দিয়েছে 2 × 10⁻³ তাহলে কত হচ্ছে বলো? 7.2। এটাই হচ্ছে 7.2 নিউটন। অ্যান্সার কি আছে? কে জয়েন করেছে? সায়ন। এই ক্লাসটা অনলাইনই হয়ে গেছে নাকি? স্বাতি আর দীপদেশ অনলাইনে জয়েন করে গেলে ব্যাস উঠে যায়। দেখ এটা বুঝতে পারলি? আচ্ছা এইখানে একটা আমার বলার আছে। এখানে যেটা তোরা জানি না, তোদের কি কনফিউশন এটা পারিস নি। এখানে বেশিরভাগ ছেলে মেয়ের যেটা কনফিউশন থাকে সেটা হচ্ছে ওপরের সারফেস এরিয়া কম, নিচেরটা সারফেস এরিয়া বেশি। কিন্তু মনে রাখবি এটাকে যদি ভেসেলটাকে উল্টেও দেয়, ধর বড় দিকটা ওপর দিয়ে করে দিলে ছোট দিকটা নিচের দিকে, প্রেশারটা কিন্তু একই থাকবে। প্রেশার হচ্ছে এই রোজই থাকবে। সেক্ষেত্রে যেহেতু এইটা সারফেস এরিয়া কম আছে, এটা যদি নিচে চলে আসে
তখন এইটা সারফেস এরিয়া দিয়ে তখন গুণ করতে হবে এখানে ফোর্স বার করার জন্য। ঠিক আছে, প্রেশারটা একই থাকবে। হ্যাঁ, তখন 3600 ইন্টু ওপরেরটা করতে হবে। তাহলে প্রেশার একই থাকবে, খালি এরিয়া যতটা আছে সেটা দিয়ে গুণ করে দেবো। এরকম কোশ্চেন দেয় যেটাকে উল্টে দেওয়া হলে ফোর্স চেঞ্জ হবে কিনা। ফোর্স চেঞ্জ হবে, প্রেশার একই থাকবে। আচ্ছা, 3-এরটা গেল, তারপর 4 পেরেছিস? চারের এই যে পোর্শন গুলো, যে 4-এরটা 7-এরটা দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স এর পোর্শন, বা বাংলায় তোদের বই যেটা উদস্থিতিবিদ্যা আছে, ওই পোর্শনটা তোদের এইচএস এর সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় থাকেই, সেই জন্য তুমি করতে তোকে হবে। বাহ, আর একটা কাউকে দেখতে পাচ্ছি জয়েন করছি, রাজশ্রী। শীতকাল সব অনলাইন চলে যাবি? তোরা তো পরে, তোদের আগের গুলো তাহলে আসে কি করে? তোরা আসতে পারিস না? 5,000 কাছে করতিস যখন, তখন 7:30 যেতিস। না না, এমনি তো বলতে তো 6:30। তাহলে তোরা 6:45 আসতে পারছিস না। আর এটাকেই বা কি বলবো, এর তো বাড়ি মানে সবচেয়ে দূরে, ছাদে উঠলে মনে হয় দেখা যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখ, এরকম যে অঙ্কগুলো থাকবে যেখানে এরকম দুটো, এটা ইউ শেপ টিউব থাকবে, এটাকে ইউ শেপ টিউব বলে। আমাদের সময় তো আমরা এইটাকে ইউটিউব বলে জানতাম, তোদের এখন ইউটিউব পাল্টে গেছে। এই যে ইউ শেপ টিউব এগুলো হচ্ছে না, শর্টে ইউটিউব বলতো। ইউ মানে হচ্ছে এই ইউ তারপর টিউব। যাই হোক, এইটাই এখন আমাদের ধর ইউটিউব কোশ্চেনে। তো এইখানে তো যখন এরকম দুপাশেতে এরকম নানান রকমের জিনিসপত্র, ডেন্সিটির জিনিস দিয়ে ধর ভর্তি করেছে, inner cross section contains in both sides of contains mercury in both sides of its arm, মানে ইনিশিয়ালি এইটা হচ্ছে মার্কারি, এইটা দুপাশেতে ঢেলেছিল, যার ডেন্সিটি হচ্ছে 1.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব। না, ওটা নয়, সরি, মার্কারি তো 13.6। এটা হচ্ছে এই গ্লিসারিন, ডেন্সিটি হচ্ছে 1.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব, কালাম of length 10 centimeter is introduced in one of its arm। তাহলে এক পাশেতে তুই গ্লিসারিন ঢেলে দিস বেশ খানিকটা, তা গ্লিসারিনের চাপ যখন এদিকে পড়বে, তাহলে মার্কারি স্বাভাবিকভাবে কিছুটা এদিক বরাবর উঠে যেতে চাইবে। আরো কি করেছিস, অয়েল অফ ডেন্সিটি 0.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইজ poured into other arm until the upper surfaces of the oil and glycerin are in সেম হরাইজন্টাল লেভেল। তাহলে ততক্ষণ অব্দি তেল ঢেলেছিস যতক্ষণ পর্যন্ত গ্লিসারিন আর তেলের ওপরের সারফেস দুটো সমান হাইটে না এসে। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য অয়েল কালাম, ডেন্সিটি অফ মার্কারি বলে দিয়েছে। তাহলে এই যে কতটা তেল ঢালতে হয়েছে এই হাইটটা চেয়েছে, ওটাকে এইচ ধরেছে। আচ্ছা, গ্লিসারিনের এইখান থেকে এতটা হচ্ছে 10, তাহলে আমরা যদি এই হাইট দিয়ে এরকম ভাবে একটা লাইন টেনে দিই, ঠিক মতো টানা হলো না, এরকম একটা টেনে দিই, তাহলে ওটা যদি এইচ হয়, তাহলে এই পোর্শনটা হচ্ছে 10 - h সেন্টিমিটার। সেটা মেনে নিতে পারছিস? তাহলে এই লাইনটার নিচে দুপাশেতেই মার্কারি আছে, কেমন? তাহলে এর তলার পোর্শনটা আমার দুটো সাইডেতেই একদমই সেম, তাহলে এই তলার পোর্শন নিয়ে আমাকে না ভাবলেও চলবে, কেমন?
বাকিটা বলতে পারি এই পোর্শনের যা প্রেসার, এই পোর্শনের প্রেসার সেম, তাই না? তাই দুটো দাঁড়িয়ে রয়েছে একরকম করে। এও এদিকে চাপ দিচ্ছে, এও তলার দিকে চাপ দিচ্ছে নিজের ওজনের জন্য। কেমন? তো নিশ্চয়ই হচ্ছে যে এই দুটো চাপ সমান, দুটো ফোর্স সমান, সেই জন্যই এরা একই হাইট বরাবর রয়েছে, মানে স্থির অবস্থায় আসতে পেরেছে। যদি এইটার ওজন বেশি হতো এটার চেয়ে, তাহলে হতে কি এ আরেকটু নিচে নামতো, এ আরেকটু উপরে উঠতো। বা যদি এইটার ওজন কম হতো এই সাইডটার থেকে, তাহলে এ আরেকটু নিচে নামতো, এ আরেকটু উপরে উঠতো, উঠে একটা না একটা জায়গায় স্থির হতো। তো এটা আপাতত স্থির হয়ে রয়েছে, স্থির হয়ে আছে মানে এর ওপরের যে ওজন দিচ্ছে এইটার ওপরের ওজন একদম সেম। আর এদের ক্রস সেকশন গুলো একই বলে দিয়েছে, কোনো তফাৎ কিছু বলেনি, মানে বলতে পারি প্রেশারও সেম। তাহলে এইটুকুটার প্রেশার কত বল? এটা যদি সাইড এ ধরি, এটা যদি সাইড বি ধরি, তাহলে প্রেশার অ্যাট সাইড এ বা পি এ, সেটা হচ্ছে এইচ রোজি, তোর সেই ফরম্যাট এটা, মানে এইচ মানে কত? এইচ মানে হচ্ছে 10 সেন্টিমিটার, রো হচ্ছে গ্লিসারিনের হচ্ছে 1.3, জি হচ্ছে, জিটাকে জি রেখে দিই, দুদিক থেকে কেটে যাবে। আর উল্টো দিকে পিবি, প্রেসার এট সাইড বি, সেইটা হচ্ছে ওটাকে এইচ, এইচ অ্যাকচুয়ালি ওখানে ফর্মুলা ইউজ হচ্ছে, তাই তো? তাহলে আমরা এই ফর্মুলাতে এইচ প্রাইম রো জি লিখি, কেমন, যাতে না গুলিয়ে যায়। পিবি মানে হচ্ছে প্রথমে হচ্ছে তেলেরটা, তেলের জন্য যেটা এইচ রো জি হবে সেটা হচ্ছে এইচ ইন্টু তেলের রো হচ্ছে 0.8 ইন্টু জি প্লাস, এটা হচ্ছে তেলের প্রেশারটা গেল। তারপর হচ্ছে মার্কারির যে প্রেশার, ওই যে 10 - 8 যেটা আছে, 10 - 8 ইন্টু মার্কারির যে ডেন্সিটি 13.6 ইন্টু জি। এবার এই পি এ সমান পিবি, এটা করে দিই। তাহলে এখান থেকে পাবো দেখ 10 ইন্টু 1.3, এইটা ইকুয়াল টু এইচ ইন্টু 0.8, জি গুলো সব বাদ দিয়ে দিলাম, সব জায়গাতে জি গুণ করা রয়েছে, প্লাস 10 - 8 ইন্টু 13.6। তাহলে বাঁ দিকটা হয়ে গেল 13, ডান দিকটায় হচ্ছে 0.8H প্লাস 136 মাইনাস 13.6H। এইচ গুলোকে সব বাঁ দিকে তুলে আনলে 13.6 মাইনাস 0.8 মানে হচ্ছে 12.8 এইচ ইজিক্যাল টু 136 থেকে 13 যদি বাদ যায় 123। তাহলে এইচ সমান কত আসবে বল? এটা প্রায় 13-র কাছাকাছি, হ্যাঁ, ওই 9 পয়েন্ট সামথিং আসছে। অ্যান্সার দেখতে কি আছে, 9 পয়েন্ট সামথিং আছে। তাহলে দেখ, আমরা শুধু যে এই যে এইচ উচ্চতায় যদি কোনো লিকুইড কালাম থাকে, তার যে চাপ হয় এইচ রো জি, শুধুমাত্র এই ফর্মুলাটা ইউজ করেই কত রকমের একটু জটিল টাইপের অঙ্ক দিতে পারে দেখ, তাই না? এখানে কিন্তু আর কোনো ফর্মুলা ইউজ হয়নি, শুধু এইচ রো জি দিয়েই চলছে। সেটা তোদের জানাও, কিন্তু জিনিসটা দেখি আগে ঘাবড়ে গেছিস, তাই না, যে কি আছে না আছে। এরকম অঙ্ক তো আগে করিস নি তো তোরা, 9-10 ছিল না তো এরকম জিনিস। আচ্ছা, এটা বুঝতে পারলি তো চারেরটা? পাঁচেরটায়, পাঁচেরটা পেয়েছিস? পাঁচেরটায় বলেছে দেখ, দুটো ভেসেলস এ অ্যান্ড বি আছে, ওদের সেম বেস এরিয়া and contain water to the same height is same, but mass of the water in A is 4 times that in B, কেননা A একটা পুরো চওড়া আর B একটা সরু হয়ে গেছে, তাহলে A তে যে ওয়াটার রয়েছে সেটা B তে যে ওয়াটার আছে তার 4 গুণ। দ্য রেশিও অফ দ্য লিকুইড থ্রাস্ট, থ্রাস্ট মানে হচ্ছে ফোর্স, কেমন, the ratio of the liquid thrust at the base of A
টু দ্যাট অফ বেস বি। তাহলে এ আর বি এর যে বেস আছে সেখানে যে মোট যে ফোর্স পড়ছে তাদের রেশিও। তাহলে একটু আগের কোশ্চেনে আমরা কি পড়লাম? হ্যাঁ, একটু আগের কোশ্চেনেই আমরা পড়লাম যে যদি হাইট সেম থাকে তাহলে নিচেতে প্রেসার সেম থাকবে, সেই এইচ রো জি। তাহলে নিচের পোর্শনেতে যে ফোর্স পড়বে সেটা হচ্ছে নিচের এরিয়া ইন্টু এইচ রো জি। দুটোর ক্ষেত্রে নিচের এরিয়াটাও সেম, তাহলে আলটিমেটলি দুটোর ক্ষেত্রে থ্রাস্টও সেম হবে। তাহলে তুই ভাব, একটাতে বেশি জল রয়েছে একটাতে কম জল রয়েছে, কিন্তু দুটো কেসেতে এই নিচের সারফেসেতে একই ফোর্স দিচ্ছে। তাহলে হওয়ার কথা অ্যান্সার 3। কি আছে দেখ? কি আছে? তো ছয়টা দেখো, a vessel containing a liquid has a constant acceleration 9.6 meter per second square in horizontal direction. The free surface of water gets sloped with horizontal at angle. এইটাকে তাহলে একটু তুলে নিয়ে যেতে হবে, পেরেছিস? এরম টাইপের অঙ্ক মনে তো ছিল। দেখ সিচুয়েশনটা হচ্ছে এরকম, এরকম টাইপের একটা ভেসেল আছে যাকে একদিকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য লিকুইডের লেয়ারটা এরকম ভাবে উঠে গেছে। তাহলে এটাকে কোন দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে? এই দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, লিকুইডটা পিছন দিকে সটকে গেছে, তাই তো রে? তাহলে এই দিক বরাবর অ্যাক্সেলারেশন হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে লিকুইডটা যেটা ফিল করবে, ও ফিল করবে এই দিক বরাবর অ্যাক্সেলারেশন ফিল করছে ধর এই যে 19.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। নিচের দিক বরাবর, ওটাকে লেখাটা অন্য জায়গায় লিখি, মানে কন্টেনারটা বাঁ দিকে ধর নিয়ে যাচ্ছেন, তাহলে লিকুইডটা তো আলগা ভাবে লেগে রয়েছে, লিকুইডের মনে হবে যেন উল্টো দিকে একটা 19.6 মিটার পার সেকেন্ড স্কয়ার একটা অ্যাক্সেলারেশন ফিল করছে। তাহলে সেটাকে লিখছি 19.6। আচ্ছা, ওজনের জন্য নিচের দিকে একটা অ্যাক্সেলারেশন ফিল করে, সেটা কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এদের রেজাল্টেন্ট হয় এইদিকে। লিকুইডের যে সারফেস, লিকুইডের সারফেসটা হবে ঠিক এই যে লব্ধি যে রেজাল্টেন্ট হলো ওদের ওজনের জন্য তার সঙ্গে পারপেন্ডিকুলার থাকে, এই যে এরকম। যদি ধর অন্য কোনো হরাইজন্টাল ফোর্স না থাকতো, শুধুমাত্র গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন থাকতো, তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন নিচের দিকে কাজ করলে লিকুইডের সারফেস হতো তার সঙ্গে পারপেন্ডিকুলার, একদম হরাইজন্টাল ফ্ল্যাট। যেহেতু এখন রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন হয়ে গেছে এরকম বাঁকা, তাই লিকুইডের সারফেসও হয়ে যাবে তার সঙ্গে পারপেন্ডিকুলার, ওই জন্য একটু বাঁকা। তো তোকে কোশ্চেনে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে দ্য ফ্রি সারফেস অফ ওয়াটার গেট স্লোপ উইথ হরাইজন্টাল অ্যাট অ্যাঙ্গেল, মানে এই যে অ্যাঙ্গেল হরাইজন্টালের সঙ্গে এই যে অ্যাঙ্গেল করেছে এটা জানতে চেয়েছে কত। তো এইটা হরাইজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেল করবে এই লব্ধিটা ভার্টিক্যালের সঙ্গে সেম অ্যাঙ্গেল করবে, এইটা আবার মানতে পারছিস কি? দেখ, মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। কেন হবে? এইটার সঙ্গে লম্ব এটা, এটার সঙ্গে লম্ব এইটা,
তাহলে এদের দুজনের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাদের লম্ব দুটোর মধ্যেও অ্যাঙ্গেল হবে থিটা। তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটা বার করে নিতে পারি যে থিটাটা কত, তাহলেই আমার হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে দেখ আবার সেই ভেক্টরের ফর্মুলা আমাকে ইউজ করতে হবে। এখানে দুটো ভেক্টর আছে, একটা এইটা আর একটা এইটা, এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, এদের লব্ধি হচ্ছে এইটা। তাহলে লব্ধি ভেক্টর কোনো একটা ভেক্টরের সঙ্গে থিটা কোণ করে থাকলে আমরা মনে করে দেখ সেই ফর্মুলায় লিখতাম ট্যান থিটা। যদি ইউ ভেক্টরের সঙ্গে ধর থিটা কোণ করে থাকতো তাহলে লিখতাম ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কস আলফা, এরকম লিখতাম, মনে আছে? তাহলে এখানকার হিসেবে আমার ভি হচ্ছে 19.6, ইউ হচ্ছে 9.8, আর আলফা হচ্ছে π/2, তাই না? তাহলে এখানে ট্যান থিটা সমান কত বেরোবে দেখ, ট্যান থিটা বেরোবে হচ্ছে ভি হচ্ছে 19.6, ইউ হচ্ছে 9.8, মানে হচ্ছে দুই আসছে, তাই তো? ওরা অ্যান্সার কি দিয়েছে, √2 দিয়ে দিয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, ট্যান থিটা যদি 2 হয় তাহলে সাইন থিটা মানে কত দেখ, ওরা কত বদমাস দেখ, ট্যান থিটা যদি হয় a/b, তাহলে আমরা জানি সাইন থিটা হয় a/√a²+b²। তাহলে ট্যান থিটা 2 পেলে সাইন থিটা হবে 2/√2² + 1², মানে 2/√5। তুই ঠিকই বার করেছিলি, কিন্তু এরা বড় বদ। অ্যাকচুয়ালি মেন্সের কোশ্চেন এই ধরনেরই হয়, তুই হয়তো উত্তর ঠিকই বার করেছিস কিন্তু ওদের ফরম্যাটে না তুই মিলাতে পারছিস। মানে এসেই গিয়েছিলি প্রায়, কিন্তু ওদের চালাকির কাছে ধরা পড়ে গেছিস, সেইটাকে আর ভাঙতে পারা যায় না। ব্লাড ডেমন আর ডেমন স্লেয়ারের কে কে ফ্যান আছিস এখানে? আমার ভাগনাটা বিশাল ফ্যান। তো শুনিস না ডেমন স্লেয়ার বলে কিছু? ভালো। হ্যাঁ, নারুতো, সেও আরেকটা নাকি? কৃষাণজিৎ কিছু একটা বলছে, ওই যে ওই দুটো ফ্যান আছে মনে হয় ডেমন স্লেয়ারের, কৃষাণজিৎ আর অন্বেষা, ও দুটো বুঝতে পেরে গেছে ব্লাড ডিমন আর্ট কি। আর সেটা হয়ে গেছে, তাহলে পরেরটাই যাই। আচ্ছা পরেরটা দেখ একই টাইপের জিনিস, হ্যাঁ দেখি পারিস কিনা। না একই টাইপের নয়, ঠিক একটু আলাদা আছে। সাতেরটা করেছিস, চেষ্টা করেছিস? দেখ, when at rest a liquid stands at the same level in the tube as shown in the figure, মানে চুপচাপ থাকলে একই লেভেলে থাকছে, বাট at as indicated a height difference h occurs when the system is given an acceleration towards the right, here h is equal to, তাহলে ডান দিকে একটা অ্যাক্সেলারেশন দেওয়াতে একটু আগের সিচুয়েশনটার মতো যখন বাঁ দিকে উঠে পড়ে একটু লিকুইডের হাইটটা, তাহলে এখানেও তাই হয়েছে। তাহলে ডান দিক থেকে বাঁ দিকের যে লিকুইড কালার রয়েছে সেখানে কিছুটা হাইটে উঠে পড়েছে, তাহলে এইচটা হবে কত? চলো এটাকে নিয়ে যাই।
আচ্ছা এরকম ভাব, যদি লিকুইডটা এরকম পুরো একটা মানে নর্মাল কন্টেনারে থাকতো, এদিক বরাবর অ্যাক্সেলারেশন দেওয়া হতো, তাহলে লিকুইডটা এরকম উঠে যেত। এটার আগেরটাতে আমরা দেখলাম এরকমই সিচুয়েশন এখানেও হচ্ছে। এই লেন্থটা হচ্ছে এল, কেমন? এইটা হচ্ছে ডটেড লাইন যেটা আঁকা রয়েছে, আমাকে এই এইচটা বার করতে হবে, ঠিক আছে? কত? এটাই হবে হাইট হাইট ডিফারেন্স। তাহলে আবারও এইচ বার করার জন্য কি করিব? দেখ আমার এই দিক বরাবর কাজ করছে হচ্ছে জি, এদিক বরাবর কাজ করছে এ। এদের যে রেজাল্টেন্ট হবে সেটা এই দিকে কোনো একটা দিকে থাকবে, ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, মানে আমার রেজাল্টেন্টটা যদি ভার্টিক্যালের সঙ্গে থিটা কোণ করে, তাহলে এই সারফেসটার রেজাল্টেন্টের যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে সারফেসটা এইটার সঙ্গে থিটা কোণ করবে, তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে থিটা। ওটা যদি থিটা হয় তাহলে দেখ এইটাও হবে থিটা। এই থিটাগুলোকে মেনে নিতে পারছিস কি আগে বল? হুম, ওটা তো অ্যাক্সিলারেশন, ওটা ছবিতে আছে তো। কন্টেনারটাকে বাঁ দিকে যদি তুই টেনে নিয়ে যাস একটা অ্যাক্সিলারেশন, তাহলে ভেতরে লিকুইডটা ফিল করবে উল্টো দিকে একটা অ্যাক্সিলারেশন। যেমন ধর তুই কোনো গাড়িতে বা কোনো প্লেনে অ্যাক্সিলারেটরে যখন তুই দাঁড়িয়ে আছিস কোথাও, তোর পায়ের তলা থেকে মাটিটা যদি হুশ করে সামনে এগিয়ে যায়, তুই পিছন দিকে ফিল করিস না একটা অ্যাক্সিলারেশন? ওরকম পিছন দিকে একটা ধাক্কা ফিল করছে, পিছন দিকে সটকে যাচ্ছে। থিটাগুলো বুঝতে পেরেছিস? তাহলে আমাকে দেখ, এই একটা বড় ত্রিভুজ দেখতে পাচ্ছিস, দেখ এই বড় যে ট্রায়াঙ্গেল, এই বড় ট্রায়াঙ্গেলের বেস যেটা ভূমি সেটা হচ্ছে এল, তার হাইট হচ্ছে এইচ, এইচটাই বার করতে হবে। তাহলে আমি যদি ট্যান থিটা পেয়ে যাই, ট্যান থিটা মানে হবে হচ্ছে আমার এই হাইট বাই মানে বেস বাই লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা আগেরটার মতো করে আমরা বের করব। তাহলে আগেরটার মতো করে দেখ, ট্যান থিটা যেটা সেটা তোর হবে এ বাই জি, কেমন? তাহলে এইটাই সমান হচ্ছে এইচ বাই এল। তাহলে এইচ সমান হবে এ এল বাই জি। কি আছে আমি দেখতে হবে। হুম, দেখি ঠিক করে। সাতেরটা। হুম, ঠিক আছে। বুঝতে পারছি সিচুয়েশন। এটা যে আগেরটাতে আমরা করলাম, সেই দুটো ভেক্টর আছে যাদের লোভ থিটা, তাদের একটা ভেক্টরের সঙ্গে থিটা কোণ করলে সেই ট্যান থিটা মানে কি হয়? সেই ট্যান থিটা মানে হয় ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কস আলফা। এখানকার ভি মানে হচ্ছে এ, কেমন? আলফা মানে হচ্ছে 90 ডিগ্রি, ইউ মানে হচ্ছে জি। সেইখান থেকে এর আগের অঙ্কটাতে যা করলাম ওই একই, ওই জন্য একটু স্টেপ ডাউন করে দিয়েছিলাম। আচ্ছা এইটা সাতেরটা গেল, আটেরটার কি খবর পেয়েছিস? তা ঠিক আছে, আর করবো না। নয়েরটার কি খবর? নয়েরটা নিজে কর না দেখে, এই এক্ষুনি হলো অনেক, পেরেছিস? তা এই সে ঠিক আছে,
এই যে এক্ষুনি আমরা করছি, যে কয়েকটা অঙ্ক করলাম না, এই একই জিনিস, যে একদিকে অ্যাক্সেলারেশন দিলে লিকুইড কালামটা অন্যদিকে সটকে যাচ্ছে, তোকে ওই থিটাটাই বার করতে দিচ্ছে, দেখ বারবার। The angle which the free surface of a liquid filled in a container will make with horizontal if the container is accelerated horizontally with acceleration g/√c। ওই একই অঙ্ক, এটা নিজে একটু কর না দেখি করতে পেরে। একই জিনিসই হচ্ছে বারবার। যারা অনলাইনে আছিস কেউ একদম এটা করতে পারছিস না থাকলে বলবি। আগের দুটো অঙ্ক একই নিয়মে হয়েছে। হয়ে গেলে বলবি। আগেরটার মতো করেই ছবি আঁক, ঠিক যেমন করে আঁকা হলো। হয়ে আছে। তুই বাড়িতে করেছিস এগুলো বিদ্বেষ? কেন করিস নি? হ্যাঁ, তোদের বলতে হবে সেটা। ওকে একটু দিয়ে দিতে নির্দেশ। তো আমি গ্রুপে ওই জন্য পাঠিয়ে দিয়েছিলাম পিডিএফ এ, তো অন্তত সেটা দিয়ে করতে পারিস। ঠিক আছে, রিজিত পেয়েছিস? ঠিক আছে। আচ্ছা তাহলে পরেরটা দেখ দেখি, ফাইন্ড দ্য প্রেসার ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি। এ আর বি এর মধ্যে প্রেসার ডিফারেন্স কত হবে? এইটা কি করবি? এটা এ আর বি এর মধ্যে হাইটের ডিফারেন্স হচ্ছে এইচ, এইচ রুজি হবে, এটা বাদ দে। এটা 11টা দেখ, 11টা। 11টা কি করবি বল? এই হয়েছে, ওটা হয়েছে। 11টা কে পারবি বল? 11টা সিচুয়েশনটা দেখ। 11টায় কন্টেনারটাকে ডান দিক বরাবর একটা অ্যাক্সেলারেশন এ দিয়ে ঠেলা দিয়েছে, সেই এ এর ভ্যালু জি এর সঙ্গে সমান। কেমন? এ এর ভ্যালু যদি জি এর সঙ্গে সমান হয়, তাহলে এই যে থিটাটা তোরা বার করছিস বারবার, ট্যান থিটা সমান হচ্ছে এ বাই জি করে, সেখানে ট্যান থিটা হয়ে যাবে 1, তাই না? মানে থিটাটা হবে 45 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমি এইটুকু জেনেই গেছি যে এখানে থিটা হচ্ছে 45 ডিগ্রি। এবার থেকে এ পয়েন্টে প্রেসার বার করতে দিয়েছে। এ পয়েন্টে প্রেসার বলা মানে এই পয়েন্টেতে দেখ, ওপরেতে বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে P0। P0টা হচ্ছে তোর একদম বায়ুমণ্ডলীয় চাপ, কেমন, এয়ার প্রেসার। তারপরে যে হাইটটা হবে সেইটা হচ্ছে, এইটা যদি H1 ধরি, তাহলে H1 রো জি সেটা হচ্ছে P0 এর সঙ্গে যোগ হিসেবে থাকবে।
এটা মেনে নিতে পারছিস কি বল, যে P0 প্লাস এই হাইটটা যদি H1 ধরি তাহলে P0 প্লাস H1 রো জি, এই হাইটটাকে ধর আমি H1 ধরছি, এইটা হবে। এবারেতে দেখ, তার মানে দেখ যেগুলোতে P0 মাইনাস সামথিং রয়েছে সেগুলো আগেই বাদ, তাহলে অপশন 2 বা 3-এর মধ্যে যে কোনো একটা হবে। এবার দাঁড়া, বি পয়েন্টেতে তুই দেখ প্রেসার হাইটটা হচ্ছে এইচ, তাহলে এ পয়েন্টের হাইট অবশ্যই তার থেকে কিছুটা বেশি হবেই, তাহলে বি পয়েন্টেরটা তার মানে হবে P0 প্লাস এইচ রো জি, তাহলে এ পয়েন্টের জন্য অপশানে আমার কাছে একটাই পড়ে আছে, তাহলে এটা অঙ্ক করার দরকার নেই। দেখতে 11টা কি দিয়েছে, হুম, ওইটাই আছে, তাহলে এক্ষেত্রে দেখ অঙ্ক করার দরকারই নেই। কেমন, আমি জানি এটার হাইট এইচ এর চেয়ে বেশি তো হবেই, তাহলে বি পয়েন্টের জন্য এই অপশনটা হচ্ছে বি পয়েন্টের জন্য হবে, তাহলে একটাই আমার কাছে পড়ে থাকছে এই অপশনটা, যেটা হচ্ছে বেশি, তাহলে অঙ্ক করবোই না, ওটা দাগ দিয়ে দেবো। হুম, ব্যাপারটা হচ্ছে এখানে যে আগেরটার মতো করে অ্যাঙ্গেলটা 45 ভাবে তুই বার করলি, অ্যাঙ্গেলটা 45 আমার না বার করলেও চলতো এখানে। এই অঙ্কটাতে P0টা হচ্ছে এয়ার প্রেসার, উপরে বায়ুমণ্ডলীয় যে চাপ, তাহলে এ পয়েন্ট বা বি পয়েন্ট যাই বল সেখানে প্রেসার হবে এই বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এই যে লিকুইড কালাম আছে তার প্রেসার, তাই না? তাহলে বি পয়েন্টে প্রেসার কত হবে বল, P0 প্লাস এইচ রো জি, এ পয়েন্টে প্রেসার হবে P0 প্লাস H1 রো জি। H1 কত আমি বার করিনি অঙ্কটাতে, আমার মানে সৎভাবে করলে আমাকে বার করতে হতো, কিন্তু আমি এখানে অপশনগুলোতেই দেখতে পাচ্ছি যে এই দুটো অপশনেতে P0 মাইনাস সামথিং রয়েছে, তো মাইনাস তো হবেই না, P0 এর সঙ্গে প্লাসই হবে। প্লাসের অপশন দুটো আছে, তার মধ্যে একটা হচ্ছে বি পয়েন্টের জন্য যেটা প্লাস এইচ রোজি, আর একটাই পড়বে সেটা এই পয়েন্টের জন্য হবে। ঠিক আছে, আচ্ছা তারপর 12টা বল, 12টা পেরেছিস তো নিশ্চয়ই, 12টাতে খালি রাস্তাটা দেখাতে বলেছি, 3-এর অপশনটা হবে। 13টা, an iceberg of density 900 kg per meter cube is floating in water of density 1000 kg per meter cube. The percentage of volume of ice cube outside the water is, করেছিস সেটা, করিস নাই? আচ্ছা, যখন কোনো জিনিস জলে ভাসে কিছুটা ডুবে, তখন আমরা কি জানি যে সে তার মানে ধর পুরোটা যদি ডুবিয়ে দিস তুই জলেতে, আর্কিমিডিসের নীতি অনুযায়ী কি ছিল, তার সম আয়তনের জলকে অপসারিত করে, তাই তো? আর প্লবতা কি ছিল বল, তো মনে পড়ছে এগুলো, আর্কিমিডিস বলেছিল যে যদি কোনো জিনিসকে তুই জলে ডুবিয়ে দিস, আর্কিমিডিসের ওই গল্পটা তুই মনে আছে তো, ওই মুকুটে খুঁত আছে কিনা, মানে সোনাটা খাঁটি কিনা জিজ্ঞেস করেছিল রাজা, রাজার কাছে সোনার মুকুট বানিয়ে নিয়ে এসেছিল কারিগর, রাজার জানতে ইচ্ছে হয়েছিল যে মুকুটের সোনাটা খাঁটি কিনা, সেইটা মুকুটটা না ভেঙে তোকে পরীক্ষা করতে হবে, সেইটা আর্কিমিডিসকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো কি করে জানবে সোনা খাঁটি কিনা, না সোনার যে ডেন্সিটি মানে খাঁটি সোনার যে ঘনত্ব, মুকুটের ঘনত্ব মেটেরিয়ালের ঘনত্ব সেম কিনা তা জানতে চাই, তাহলেই বুঝতে পারবো যে মুকুট খাঁটি সোনার কিনা। তাহলে এবার ঘনত্ব জানবো কি করে, মুকুটের ওজনটা তো আমি ধর মেপে নিলাম পেয়ে গেলাম ভরটা, কিন্তু মুকুটের আয়তন কি করে পারবো, মুকুটটা তো ধর নানান রকম ডিজাইন করার জিনিস হয়, তার আয়তন তুই মাপবি কি করে, এটাই হয়ে গেছে সমস্যাটা। যদি একটা ছোট টুকরো ধর মুকুট থেকে তোকে কাটতে দিত, ও ধর একটা গোল করে টুকরো বা একটা কিউবের মতো টুকরো কেটে নিল, তাহলে সেই কিউবটার লেন্স টেন্স গুলো মেপে ও আয়তন মেপে ফেলতে পারতো, যে সেখান থেকে কিউবটার ওজন মেপে ভর পেয়ে যেত, ঘনত্ব বার করতো, কিন্তু ওকে কোনো টুকরো কাটতে দেওয়া হচ্ছে না, তাহলে গোটা মুকুট নিয়ে যখন কাজ করতে হচ্ছে তখন গোটা মুকুটটার আয়তন ওকে বার করতে হবে ঘনত্ব জানতে গেলে, সেইটা তখন জানবে কি করে, সেই যুগে তখন সেটা যখন অব্দি কেউ বলে যায় যে কি করে জানবে, তখন আর্কিমিডিস একদিন ওই স্নান করতে গিয়ে ধর মানে বাথটাব ফাথটাব ছিল বাড়িতে, ভাব আমাদের তো কারো থাকেই না, বাড়িতে বাথটাব থাকলে কত কিছু আবিষ্কার করতে পারতাম। তো যাই হোক, ওরকম বাথটাবে যখন স্নান করতে নেমেছে দেখলো বেশ কিছুটা জল উঠছে পড়ে গেল ওর নাবার সঙ্গে,
তখন ওর মনে হলো তার মানে আমি যতখানি আয়তন মানে ধর ভেতরে আমি জলের ভেতর ঢুকেছি, জল ঠিক ততটাই আয়তন অপসারিত হয়ে গেছে। তাহলে যদি একদম ধর এরকম রাখা যায় যে একটা পুরো জলে ভর্তি কন্টেনার রেখেছিস, সেইটা আবার ধর একটা এমন গামলা বা কিছুর ওপর রাখলি, ভেতরে রেখেছিস, যে জল উপচে পড়লে কালেক্ট করতে পারবে। তাহলে ওরকম কন্টেনারের ভেতরে ধর তুই মুকুটটাকে ডোবালি, তাহলে মুকুট গোটা মুকুট দিয়েই ডুবে গেল, অনেকটা জল অপসারিত করলো। তাহলে মুকুটের আয়তনের সমান আয়তনের জল ধরো অপসারিত করে দিল। তাহলে গামলাতে যে জলটা কালেক্ট হলো সেই জলটার আয়তন মেপে দিলেই আমি মুকুটের আয়তন পেয়ে যাবো। মুকুটের ভরটা তো ওজন করে পেয়ে গেছি, তাহলে ঘনত্ব পেয়ে যাবো। তাহলে সেইটা সেখান থেকেও বুঝতে পেরেছিল খাঁটি আছে না নেই। তাহলে আমরাও এখানে একই রকম জিনিস প্রয়োগ করবো, যে যখন যে কোনো লিকুইডে ধর কোনো অবজেক্টকে ডোবানো হয়, তখন যতটুকু অংশ ডোবানো হয় সেই অংশের আয়তনের সমান আয়তনের তরলকে অপসারিত করে। আর প্লবতা বল কি জিনিস, প্লবতা কি ছিল বল? প্লবতাও তোদের ছিল, বয়ান্সি ফোর্স বা প্লবতা। যে কারণে যে কোনো জিনিস জলে ভাসতে পারে, মানে কোনো জিনিসকে জলে ডোবালে আংশিক ভাবে বা পুরোপুরি জলে ডোবালে হয় কি তার সমান আয়তনের জল অপসারিত করে, যতটা ডুবিয়েছিস সেই ততটা জলের যে ওজন তত পরিমাণ বল ওপর দিকে ঠেলা দেয়, সেটাই হচ্ছে প্লবতা বল। মানে যতটা জল অপসারিত হলো, ওই অপসারিত জলের ওজন যতটা হবে সেই পরিমাণ ঠেলা তুই ঊর্ধ্বমুখে পাবি, ওটাই হচ্ছে তোর প্লবতা বল। তাহলে এখানকার সিচুয়েশন হচ্ছে যে সমুদ্রেতে ধর একটা আইসবার্গ ভাসছে, টাইটানিককে ডোবাবে বলে এইটা ধর সেই হিমশৈলটা ভাসছে, কেমন? এই হচ্ছে তোর জল, সমুদ্রের জল। আচ্ছা, এই আইসবার্গটার মোট আয়তন হচ্ছে আমি ভি, মোট আয়ত, বা এখন ইংরেজিতে একটু লিখি, কেডি করা হচ্ছে বলে কথা, কেডিকে সম্মান দিতে হবে। টোটাল ভলিউম আমি হচ্ছে ভি, কেমন? এবার যেটুকু অংশ জলে ডুবে আছে সেই অংশের আয়তন হচ্ছে ভি ওয়ান। তাহলে ভলিউম ইনসাইড ওয়াটার সেটা ধরছি ভি ওয়ান, কেমন? তাহলে অপসারিত জলের আয়তন কত বল? ভলিউম অফ ডিসপ্লেসড ওয়াটার অপসারিত জলের আয়তন কত হবে রে? কে বলতে পারবি? অনলাইনেও কেউ বলতে পারছিস না? 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। কি জম্বি ভয়েসে v minus v1 ভি মাইনাস ভি ওয়ান তো এই ওপরটুকুর আয়তন, যেটুকু জলে ডোবেনি। আমি কি বলেছিলাম যে জলের মধ্যে যতটা ডোবানো হয় ততটা আয়তনের জলকে অপসারিত করে। তাহলে এখানে ভি ওয়ান আয়তন জলের মধ্যে ডুবে আছে, মানে ভি ওয়ান আয়তনের জলকেই অপসারিত করেছে। তুই মনে মনে ভাব না, একটা ধর বালতিতে জল লেগেছিলি ভর্তি করে, খানিকটা বরফ ডুবিয়েছিস, যতটুকু বরফ ভেতরে ঢুকলো ততটুকু জলটা পড়ে যাবে। তাহলে অপসারিত জলের আয়তন হচ্ছে ভি ওয়ান, কেমন? আচ্ছা, এইবারেতে তার মানে ঊর্ধ্বমুখী যে প্লবতা বল, বয়ান্সি ফোর্স, কেমন? তাহলে আপওয়ার্ড ফোর্স সেইটা হচ্ছে ওয়েট অফ ওয়াটার অফ ভলিউম ভি ওয়ান। তাহলে ভি ওয়ান যে আয়তন জল অপসারিত হলো তার যে ওজন সেটাই হচ্ছে আপওয়ার্ড ফোর্স। তাহলে আপওয়ার্ড ফোর্স কত হচ্ছে বল?
V1 ইন্টু জলের ঘনত্ব হচ্ছে 1000 ইন্টু জি। জি এর ভ্যালু এখন লিখছি না, 10 হোক 9.8 হোক তাই এটা হবে। এইটাতে কারোর আপত্তি আছে কি বল? বুঝলি? আর ডাউনওয়ার্ড ফোর্স কি ছিল? ডাউনওয়ার্ড জলের ঘনত্ব, অপসারিত জলের যে ওজন বার করছি, ওজন মানে কি? ভর ইন্টু জি। ভর মানে কি? আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু জি। আচ্ছা, এবারে ডাউনওয়ার্ড ফোর্স কত? সমান হচ্ছে ওয়েট অফ দ্য আইস বার্ড। সেইটা কত? গোটা গোটা যে আইস বার হিমশৈলটা আছে তার ওজন কত? তার আয়তন মানে ভি ইন্টু তার ঘনত্ব মানে 900 ইন্টু জি। ঠিক আছে? তাহলে আইস বার যেটা ভাসছে মানে এই আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স এই দুটো সমান। তাহলে এই দুটো যদি সমান করে দিই, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড ফোর্সকে যদি সমান করে দিই, তাহলে V1 ইন্টু 1000 সমান ভি ইন্টু 900। তাহলে V1 সমান হচ্ছে 9/10 ইন্টু ভি। তাই তো রে? তার মানে আইস বার্স্টার মোট যে আয়তন তার 10/9 জলে ডুবে ভাসছে, মানে জলে ডুবে গেছে। তাহলে কতটুকু ভেসে রয়েছে? ওখানে কোশ্চেনে জানতে চেয়েছে পার্সেন্টেজ ভলিউম অফ আইস বার্জ আউটসাইড দ্য ওয়াটার। তাহলে আউটসাইড দ্য ওয়াটারে বাইরে কতটা আয়তন রয়েছে? V1 হচ্ছে জলের তলায়, তাহলে বাইরে কতটা আছে? হ্যাঁ, তাহলে ভলিউম অফ আইস বার্জ আউটসাইড ওয়াটার সেটা হচ্ছে ভি মাইনাস V1, দেখ হবে 1/10 ইন্টু ভি। তাই তো? তাহলে মোট ভলিউমের কত পার্সেন্টেজ আছে জলের বাইরে? 10% আছে। তাহলে অ্যান্সার হবে 10%। দেখে নিস অ্যান্সারটা। ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে এইটা অঙ্ক করানোর জন্য বোঝানোর জন্য তোর এত কিছু বললাম। এইটাই যদি আমার পরীক্ষায় আসতো আমি কি এত কিছু করতাম? আমি এত কিছু কেন করবো না? কেননা আমরা জানি যে হিমশৈল জলের মধ্যে মোটামুটি নিজের ওজনের 1/11 বা 1/12 এরকম মানে বাইরে রেখে বাকিটা জলের তলায় রেখে ভাসে, তাই না? তাহলে এখানে তোর বরফ আর জল নিয়ে যদি কোশ্চেন গুলো এরকম দেয় আর তাদের ডেনসিটি গুলো যদি নর্মাল যে ডেনসিটি হয় সেইগুলোই ইউজ করা হয়, তাহলে তুই জেনেই নিবি যে তার নিজের ওজনের প্রায় মানে 10% বা 11% এরকম বাইরে রেখে বাকিটা ভেতরে রেখে ভাসে বরফ সবসময়। তাহলে তোর যে অপশন গুলো আছে, যদি এখানেতেই যদি তোকে অপশনে 10%, 12%, 11% তিনটেই থাকতো আমার করতে হতো। কিন্তু অপশন গুলো এমনই আছে, দেখ 10, 20, 25, 35, আমার আর চিন্তার কোনো জায়গাই নেই, আমি একদম 10%ই দিয়ে দেবো। তাহলে পরীক্ষাতেও যখন কম্পিটিটিভ পরীক্ষাতেও যখন এইগুলো আসবে, তোকে সৎ পথে ওখানে উত্তর দেওয়া কিন্তু দরকার নেই। ওখানে তুই যখন এরকম মাঝে মাঝে তুই গেস করবি যে ধর অ্যাকচুয়ালি কোনটা হবে, সেটাকে বলা হয় ওয়েল ক্যালকুলেটেড গেস। মানে এই এরকম একটা গেসের আমরা ইউজ করি সবসময় কম্পিটিটিভ পরীক্ষা। যদি কেউ ধর ভাবে যে সব আমি চেক করে তবে উত্তর দেবো, তাহলে কেউ শেষ করতে পারবি না সব কথা। সেখানে তোকে এই রকম করে উত্তর দিতেই হবে। কিছু কোশ্চেন এরকম সবসময় থাকে, ওরাও চায় যে তুই এইভাবে গেস করে উত্তর দিস, যে যেটা স্ট্যান্ডার্ড হয়। আমি এটা যেমন এর আগেও একটা অঙ্ক দেখলি তোরা, যে আমি কষলাম না, এটা এরকম অঙ্কগুলো তো তাই করবো। যখন জল যেখানে যদি জল না দিয়ে ধর অন্য কোনো কিছু মেটেরিয়াল দিয়ে দিত যার ডেনসিটি আলাদা, গ্লিসারিন দিয়ে দিল, পারদ দিয়ে দিল, সেই সমস্ত কেস আমার কষতে হবে, কিছু করার নেই। জল আর বরফের কেসটা আমাদের জানা হয়।
তো সেগুলো চেষ্টা করবি না ক্যালকুলেট করে উত্তর দিয়ে দেওয়ার। যেমন কাঠের কেসটা তো আমার কিছু করার নেই, তাই না? 14টায় দেখ বলেছে এ লগ অফ উড অফ মাস 120 কেজি floats in water. The weight that can be put on the raft to make it just sink should be density of wood বলে দিয়েছে 600 কেজি পার মিটার কিউব। তাহলে এখানে সিচুয়েশনটা 10। দ্য প্রেশার, ও 10-এর দাগেরটাতে কন্টেনারটাকে G/2 হাইট নিয়ে উপরে তুলছে, মানে অ্যাক্সেলারেশন নিয়ে উপরে তুলছে। তাহলে লিকুইডের জন্য যেটা নেট জি প্রাইম হচ্ছে জি প্লাস G/2, যেমন লিফটে করে উপরে তোলার মতো কেস। তাহলে 10-এরটায় G' হবে হচ্ছে 3/2G, কেমন? তাহলে প্রেশার ডিফারেন্স হবে হচ্ছে H রো G', তার মানে হচ্ছে H রো 3/2G। বুঝলি? কন্টেনারটাকে দেখ একটা G/2 অ্যাক্সেলারেশনে উপর দিকে তুলছে 10-এরটাতে। সেই লিফটে করে যেমন তোলা হয়েছিল, আমরা বলেছিলাম লিফট যদি ওপর দিকে ওঠে একটা অ্যাক্সেলারেশন নিয়ে, তাহলে যে কোনো বস্তু নিজেকে বেশি ওয়েট ভাববে। হ্যাঁ, লিফটের অ্যাক্সেলারেশন প্লাস স্মল জি, এইটা তার মনে হবে তার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, সেরকম। আচ্ছা, এটা হয়ে গেলে তাহলে 14টায় ফেরত এসে 14 সিচুয়েশনটাকে ভাব। 14 সিচুয়েশন হচ্ছে এরকম একটা কন্টেনারেতে জল রয়েছে, তাতে তুই একটা কাঠ ভাসিয়েছিলি, কেমন? তো নর্মালি কাঠের টুকরোটা জলের মধ্যে কিছুটা এরকম ডোবে, কিছুটা বাকিটা বাইরে রেখে তার ভাসতে পারে, ঠিক আছে? এবার এর ওপরেতে একটা কোনো ওজন রাখা হচ্ছে, বলছে যে দ্য ওয়েট দ্যাট ক্যান বি পুট অন দ্য র্যাফট, মানে এর ওপরে একটা ওজন রাখবো যাতে করে কিনা পুরো র্যাফটাই জাস্ট ডুবে গিয়ে ভাসবে, মানে তখন পুরো যে কাঠের টুকরোটা আছে পুরোটা এরকম জলে ডুবে যাবে। এর ওপরে একটা ধর ওজন রাখা রয়েছে কিছু, ঠিক আছে? তাহলে সেকেন্ড সিচুয়েশনে ওজনটা আমাকে জানতে হবে, কতটা এক্সট্রা ওজন রাখতে হচ্ছে। তাহলে এখানে সিচুয়েশনটা কি করে আমরা বার করবো বল? যদি কাঠের টুকরোটা পুরোপুরি জলে ডুবে ভাসে, তাহলে কতটা আয়তনের জলকে অপসারিত করবে? ও নিজের মোট যে আয়তন সে ততটা আয়তনে অপসারিত করবে। তাহলে কাঠের টুকরোটার আয়তন কত? তাহলে ভলিউম অফ দ্য লগ সেটা কত? ওর ভর বাই ঘনত্ব করতে হবে। তাহলে 120 হচ্ছে ভর, ঘনত্ব হচ্ছে 600, তাহলে এত মিটার কিউব। তাহলে কাটাকুটি করলে হচ্ছে 1/5 মিটার কিউব, কেমন? তাহলে এইটা হলো কাঠের টুকরোটার আয়তন। তাহলে এই সেকেন্ড সিচুয়েশনে যখন ও পুরোটা ডুবে গেছে, ডুবে গিয়ে ভাসছে, মানে পুরো ডুবে গিয়ে ভাসছে, সেই সময়তে অপসারিত জলের আয়তন কত হবে? অপসারিত জলের ওজনটাই একেবারে বার করে ফেলি। ওয়েট অফ ডিসপ্লেসড ওয়াটার সেটা কত হবে? অপসারিত জলের ওজন হচ্ছে 1/5 মিটার কিউব, জলের ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব ইন্টু জি। ঠিক আছে, এটা হচ্ছে অপসারিত জলের ওজন। তাহলে এই অপসারিত জলের ওজন আর ওই কাঠের ব্লক প্লাস ওর ওপরকার যে ওয়েট তার মোট ওজন, এরা নিশ্চয়ই সমান। তাহলে এইটার যদি ভর আমি ধরি এম, তাহলে এখান থেকে বলতে পারি দেখ এম প্লাস 120 ইন্টু জি, এইটা সমান হচ্ছে 1000/5 ইন্টু জি।
এইটা কে মেনে নিতে পারছিস না দেখ। মেনে নিতে না পারলি বলবি কিন্তু, কেমন? মানে অপসারিত জলের যে ওজন সেইটা হবে এই বস্তুটার ওজন প্লাস এই কাঠের ব্লকটার ওজন। বস্তুটার ভর আমি এম ধরেছি, এম প্লাস 120 মানে মোট ভর ইন্টু জি, ওজনটা হলো, এটা সমান অপসারিত জলের ওজন। তাহলে 1000/5 মানে কত? মানে হচ্ছে 200, তাই তো? তাহলে এম প্লাস 120 যদি 200 হয়, তাহলে এম সমান হবে 80 কেজি। দেখতে কি আছে অ্যান্সার। ঠিক আছে। পনেরোটা দেখ দেখি, এ সিলভার ইঙ্গট কি রে, weighing 2.1 kg is held by a string so as to be completely immersed in a liquid of relative density 0.8. The relative density of silver is 10.5. The tension in the string in kg weight. এটাকে তুলে নিয়ে যেতে হয়। ফোনে কি করছিস রে? কাকে এত রিপ্লাই দিতে হয়, হ্যাঁ? কিছু ব্যাপার স্যাপার আছে নাকি? রাজাকে কি জিজ্ঞেস করবো নাকি? রাজার থেকে মানি জানবে বেশি নাকি? মানি কিছু করছে নাকি এসব? হুম, হচ্ছে না কিছু? মানি ভালো মেয়ে। এ দেখ, এই হচ্ছে স্ট্রিং, এর তলাতে রূপোর কিছু একটা ঝোলানো রয়েছে। এই ইনগট কি জিনিস কি জানি বাবা, আমি একটা রিং ভেবে নিচ্ছি আপাতত। এইটা এরকম জলে ডোবানো রয়েছে, কেমন? তাহলে যদি দেখ জল না থাকতো, তাহলে এখানে সুতোর টান কত হতো, দড়িতে টান কত হতো, ওর ওজনের সঙ্গে সমান, তাই না? তাহলে আমি এখন টানকে ধর টি নাম দিচ্ছি, তাহলে এই যে সুতোয় টান টি, এটা হচ্ছে ওয়েট অফ দ্য অবজেক্ট মাইনাস আপওয়ার্ড ফোর্স বাই দ্য লিকুইড। এটা বুঝতে পারলি কি? দেখ, যদি লিকুইডটা না থাকতো তাহলে সুতোর টান হতো ওজনের সঙ্গে সমান। লিকুইডে ডোবানো থাকায় লিকুইড একটা উপর দিকে ফোর্স দেবে, মানে ওজন কিছুটা কমিয়ে দেবে। তাহলে এখন ওর টান হচ্ছে ওর ওজন মাইনাস ওই লিকুইড যতটা আপওয়ার্ড থ্রাস্ট দিচ্ছে। ওই দেখ, ইঙ্গট মানে হচ্ছে রূপোর বার। এই এ ছবি দিয়েছে, সুপ্রিতা ছবি পাঠিয়েছে। ওরে বাপরে, সেই সোনার বিস্কুট টিস্কুট আমরা বলি না, আমি রিং এঁকে ভালোই করেছি বাবা। অত দামি জিনিস আমাদের খাতায় আঁকতে গেলে খুব আমরা মুশকিলে পড়ে যাবো। বড়লোকি অঙ্ক এটা। তাহলে এখানে এটা তাহলে টি কত হবে বল? তাহলে টি হবে, ওয়েট অফ দ্য অবজেক্ট কত? ওয়েট অফ দ্য অবজেক্ট হচ্ছে 2.1 ইন্টু জি, কেমন? এত কেজি ওয়েট মাইনাস, এবার আপওয়ার্ড ফোর্স কত? আপওয়ার্ড ফোর্স হচ্ছে ওর সম আয়তনের লিকুইডকে অপসারিত করছে, তাই তো? তাহলে জানতে হবে ওর আয়তন কত। ওর আয়তন হচ্ছে 2.1 বাই, দেখ রিলেটিভ ডেন্সিটি অফ ওয়াটার 10.5 মানে অ্যাকচুয়াল ডেন্সিটি কত?
রিলেটিভ ডেন্সিটি মানে বোঝায় জলের রেসপেক্টে কত গুণ বেশি, কেমন? তাহলে রিলেটিভ ডেন্সিটি যদি হয় 10.5, তাহলে অ্যাকচুয়াল ডেন্সিটি হচ্ছে 10.5 ইন্টু 1000 এত কেজি পার মিটার কিউব। আচ্ছা, এটা গেল ওই রূপোর ওই ইনগটের আয়তন, ভলিউমটা। তাহলে যতটা তরলকে অপসারিত করছে জলকে, সেটা হচ্ছে এই আয়তন। তাহলে সেই অপসারিত জলের ভর কত? না এই আয়তন ইন্টু তার যে ডেন্সিটি, তার ডেন্সিটি হচ্ছে 0.8 ইন্টু আবার 1000। ওরাও রিলেটিভ ডেন্সিটি দেওয়া আছে। তাহলে এইটা ইন্টু জি, সেইটা হবে অপসারিত তরলের ওজন, সেটাই হবে আপওয়ার্ড থ্রাস্ট। তাহলে 2.1 মাইনাস 2.1 ইন্টু 0.8 বাই 10.5 এত ইন্টু জি, এইটা হবে হচ্ছে সুতোর টান। কেজি ওয়েটে বললে ইন্টু জিটাকে আর লিখবো না, এত কেজি ওয়েট। এইটা আমাকে বার করতে হবে কত হয়। তাহলে 2.1 কমন নিলে 1 মাইনাস 0.8 বাই 10.5, তাহলে 2.1 ইন্টু 10.5 মাইনাস 0.8 কত হয় রে? 9.7 নাকি? মানে 2.1 এর খুব কাছাকাছি থাকবে, দুইয়ের অপশনটা হবে না, 1.94 হবে। দেখ একবার, তাই তো? তাহলে এইরকম ক্ষেত্রে আমি কিন্তু শেষ অব্দি অঙ্ক কষবো না, মানে লাস্ট উত্তর এই ভাগ ডাক করতে যাবি না। এটা কি করে বার করলাম? দেখ, ওপরে আছে 9.7, নিচে আছে 10.5, তাই না? তাহলে অলমোস্ট সেম, কিন্তু নিচটা একটু হলেও বেশি। নিচটা একটু হলেও বেশি মানে একের চেয়ে সামান্য বড় হবে নিচেতে। তাহলে সাকে যখন তুই 2.1কে যখন তুই ভাগ করবি, তখন হচ্ছে একটু কমে যাবে জাস্ট, নিচে দেখ 1 পয়েন্ট সামথিং থাকবে, তাই না? সেটা দিয়ে যখন 2.1কে ভাগ করবি তখন একটু কমে যাবে। একটু কমে যাওয়া বলতে তোর 1.94টাই আছে খুব কাছাকাছি 2.1-এর। বাকি যেটা কমছে 1.6, সেটা আবার অনেকটা কমে যাচ্ছে, ওইটা হবে না। আর বাকি দুটো তো হবেই না, 3.1 বা 5.25 তো যাবেই না, ওটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, 15টাও হলো। তোদের এইগুলো কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না কেন রে? আমি তো খুব ভয় পেয়ে যাচ্ছি, তুই মানে আদৌ বুঝছিস তো? বিদ্যুৎ বোঝাইনি এটা, এটা করা হলো শিওর? শিবটা বুঝতে পারেনি। আচ্ছা, 16টা দেখ। এ কংক্রিট স্ফিয়ার অফ রেডিয়াস ক্যাপিটাল আর হ্যাজ এ ক্যাভিটি অফ রেডিয়াস স্মল আর হুইচ ইজ প্যাকড উইথ সডাস্ট। সডাস্ট মানে হচ্ছে ওই কাঠের গুঁড়ো, মানে কাঠ চেরাইয়ের সময় যে কাঠের গুঁড়ো হয় না, ওটা সডাস্ট বলে। যাক, সেটাকে কংক্রিট স্ফিয়ারের মধ্যে যে ক্যাভিটি ছিল, গর্ত ছিল, সেইটাকে তোর বুঝিয়ে দিয়েছে সডাস্ট দিয়ে। The specific cavity of concrete and sawdust are respectively 2.4 and 0.3. For this sphere to float with its entire volume submerged under water, ratio of mass of the concrete to mass of the sawdust will be. তাহলে ওদের মাস গুলো রেশিও নিতে বলেছে। সিচুয়েশনটা কে ভাবতে পারিস নি? আর একবার পর বাবা। একটা কংক্রিটের স্ফিয়ার রয়েছে, বুঝতে পারিনি। একটা কংক্রিটের স্ফিয়ার রয়েছে, কেমন? কংক্রিটের স্ফিয়ারটাকে যদি জলে ফেলে দিস তাহলে ও ডুবে যাবে স্বাভাবিক। কিন্তু আমরা তো বদমাস লোক আছে, আমরা এমনিতে জলে ফেলবো না। ওই কংক্রিটের স্ফিয়ারের ভেতরে একটা ছোট ছিদ্র আছে, ছোট নয় মানে সেই ভালোই বড় ছিদ্র আছে। সেই যে ছিদ্র ছিল সেইটাকে তুই কাঠের গুঁড়ো দিয়ে ফিল আপ করেছিস, কাঠের গুঁড়ো জলে ভাসে। এইবারে সেই গোটায় প্যাক করা জিনিসটাকে, মানে কংক্রিটের ভেতরে কাঠের গুঁড়ো ভরে তুই জলে ফেলেছিস। তখন হচ্ছে কি না, ওই দুজনে মিলে একসঙ্গে হচ্ছে কি জাস্ট ডুবে ভাসছে।
ডুবে ভাসা মানে হচ্ছে ডুবে ডুবে জল খাওয়ার মতো। জানিস কাকে বলে ডুবে ডুবে জল খাওয়া? শিবটাটাকে দেখলেই মনে হয় যে ডুবে ডুবে জল খায়, তাই তো। দেবাদ্রিতাটা দেখে নিষ্পাপ মনে হয়, কিন্তু যাদের নিষ্পাপ মনে হয় তারাই হচ্ছে ডুবে ডুবে জল খায়। আচ্ছা, এখানে ডুবে ভাসা মানে হচ্ছে যে ও পুরোটাই ডুবে যাবে, কিন্তু তার চেয়ে নিচে আর নামবে না। যেমন মানে ওর ওজন আর অপসারিত জলের ওজন এই দুটোই সমান হবে, তবে সে ডুবে ভাসবে। হুম? দেখ, যদি কোনো এরকম হয় যে কোনো অবজেক্ট তার যে ওজন, তাকে যদি পুরোটা ডুবিয়ে দেওয়া হতো, যতটা তরল অপসারিত করবে সেই অপসারিত তরলের ওজন হচ্ছে ওর অ্যাকচুয়াল ওজন কম, তখন ও কি হয় খানিকটা বাইরে রেখে ভাসে। যেমন বরফ কিছুটা বাইরে রেখে ভাসে, বরফকে যদি পুরো তুই চেপে ডুবিয়ে দিস, তাহলে মোট যতটা তরল অপসারিত করবে তার ওজন বরফের ওজনের চেয়ে বেশি। ওই জন্য বরফ তার খানিকটা যেই ডুবলো, অমনি অপসারিত যতটা তরল হলো তার ওজন বরফের মোট ওজনের সঙ্গে সমান হয়ে গেছে, তাই বরফ আর ডোবার দরকার পড়ে না, ওইখানেই ভাসতে থাকে। যদি এমন কিছু হয়, লোহার কোনো জিনিস ধর, পুরোটা ডুবিয়ে দিলি, যতটা তরল অপসারিত হলো তার ওজন ওর ওজনের চেয়ে কম, তাহলে আপওয়ার্ড থ্রাস্ট যথেষ্ট না ওকে ভাসানো, সে ভাসবে না, সে আস্তে আস্তে জলে ডুবেই যাবে। আর যাদের ক্ষেত্রে পুরোটার ওজন আর পুরোটা ডোবানোর পরে অপসারিত যতটা তরল হয় তার ওজন দুটোই সমান, তাকে তুই যে কোনো জায়গায় তুই মানে জলের মধ্যে খানিকটা হাত ডুবিয়ে ওকে রেখে দিলি তো ওখানটাতেই ভাসবে। যদি তুই তরলের উপরে ছেড়ে দিস, ও জাস্ট পুরোটা ডুববে, ডুবেই ভাসছে, একদম সারফেসের তলাতেই ভাসছে। যদি তুই জোর করে চেপে ওকে আর খানিকটা নিচে নিয়ে গিয়ে ছেড়ে দিস, ও সেখানেই ভাসবে, আর পড়বেও না ভাসবেও না। তারা তারা সব জায়গায় ভাসতে পারে, এরকম সিচুয়েশন। তাহলে এখানে এটাও তাই বলছে। কেমন? মানে মোট কথা এখানে হচ্ছে মোট অপসারিত তরলের ওজন যেটা হবে সেইটা ওই কংক্রিটের স্ফিয়ার আর ওর ভেতরে যে সডাস্ট ভরেছে ওদের যে মোট ওজন তার সঙ্গে সমান। আচ্ছা, রেশিও অফ মাস জানতে চেয়েছে। কেমন? মাস অফ কংক্রিট টু মাস অফ সডাস্ট। তাহলে এখানে ধরছি মাস অফ কংক্রিট যেটা, সেটাকে ধরছি m1, মাস অফ সডাস্ট এটাকে ধরছি m2। তাহলে টোটাল মাস অফ দ্য অবজেক্ট সেটা m1 প্লাস m2। টোটাল ভলিউম অফ দ্য অবজেক্ট, এটা কে বলতে পারে দেখি, অবজেক্টের মোট ভলিউম কত হবে? হুম? এখানে বড় আর ছোট আরটার না কোনো দরকার নেই, ওটা তোকে কনফিউজ করতে দেওয়া হয়েছে। তোকে এদের মাস গুলোর রেশিও জানতে চেয়েছে, মানে মাস নিয়ে করলেই হবে। তাহলে এখানে দেখ বলেছে তোর যে কংক্রিটের স্ফিয়ার তার ডেনসিটি হচ্ছে স্পেসিফিক ডেনসিটি 2.4, তাহলে তার আয়তন কত হবে? তার আয়তন হবে m1 বাই 2.4 ইন্টু 1000, বা 1000 কেন, আমরা তো এসআই সিস্টেমে বলিনি, আমি সিজিএস এ যদি করি তাহলে 2.4টাই হচ্ছে ডেনসিটি। এটা হচ্ছে কংক্রিটটার আয়তন প্লাস m2 বাই 0.3, এইটা হচ্ছে সডাস্টার আয়তন। আমি স্ফিয়ারের দিকে এখানে যাওয়ার তোমার দরকারই নেই, তাই না? আমি এইভাবে আয়তন বার করে নিলাম, তার মানে এটাই হচ্ছে অপসারিত জলের আয়তন, তাই না? তাহলে অপসারিত তরল জলের মধ্যে ডুবিয়েছে যখন, তার মানে জলেই ডুবিয়েছে তো, ওয়াটার, হ্যাঁ। তাহলে এখান থেকে বলতে পারি যে অপসারিত জলের যে ওজন এইটা হচ্ছে m2 বাই 0.3 ইন্টু 1 ইন্টু জি, এইটা সমান হচ্ছে ওদের মোট ওজন।
দেখ এটা বুঝতে পারলি কি দেখ, ঠিক আছে? তাহলে জি দুপাশ থেকে যদি কেটে দিই তাহলে কি পাচ্ছি দেখ, তাহলে পাচ্ছি নিচে হচ্ছে 2.4, ওপরে যাবে 0.3 m1 প্লাস 2.4 m2 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2। ওকে m1 আর m2 রেশিও চাই, হ্যাঁ? তাহলে এখান থেকে 0.3 m1 প্লাস 2.4 m2 ইজ এই 2.4 m2 কেন হবে রে? কেউ কিছু বলছিসও না। 8 m2 হবে তো। আর এটা 0.4 m1 বা কেন হবে? শুধু m1 হবে তো। ঢুকেই যাচ্ছিস খালি। টু পয়েন্ট ফোর m1 প্লাস 2.4 m2, তাহলে সব m1 গুলোকে ধর ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে হবে 1.4 m1 সমান 10, না 8 থেকে তো বাদ যাচ্ছে, তাহলে 2 বাদ গেলে হতো 6, তাহলে 5.6 m2, তাহলে m1 বাই m2 সমান 5.6 বাই 1.4, তাহলে কত হবে? 4:1, 4 আসছে। দেখ কি আছে অ্যান্সার। বুঝতে পারলি? সতেরোটা কি হবে তাহলে দেখ। when the whole system is accelerated upward, আচ্ছা 17টা বাড়িতে করতে দিচ্ছি কেমন, একই রকম একটু ভাববি নিজেরা। এই জলে ডোবাডুবির ব্যাপারগুলো অনেকগুলো আমাদের হয়ে গেল, এইবারে আজকে তো বুঝলি আবার নতুন করে, এবার একটুখানি চেষ্টা করবি করতে পারিস কিনা। It is observed that a float, এটাও হোমওয়ার্ক রইলো, 18 হোমওয়ার্ক রইলো। 19-এরটা বল কি হ্যাঁ, হবে। হ্যাঁ বলো। একটা কথা বলবো। বলুন। আপনি যে PYQ গুলো দেন না, একটু প্রতিদিনের বেসিসে একটু ছোট ছোট করে দেবেন। অত বড় বড় দেখে আর ভয় লেগে যায়, করতেই আর ইচ্ছে করে না। আচ্ছা আপাতত কেডি গুলোকে করতে দেবো, কেডি শেষ করে তারপর এই ফ্লুইডের তো আপাতত কেডিটা শেষ করার আগে ভয় লাগালে হবে, তোকে তো আলটিমেটলি ওইখানেই যুদ্ধটা করতে হবে। লাস্টের কেডিটা যেমন 3 পাতা কি 4 পাতার একটা দেখলাম, ওটা দেখে আমার ওটা খুলতেই আর ইচ্ছে করলো না। ঠিক আছে আজ সুন্দর সাজিয়ে গুছিয়ে দেবো এবার থেকে অঙ্কগুলোকে, ফুল এঁকে দেবো অঙ্কগুলো পাঠানোর আগে। তুই 19-এরটা বল কি করবি। A closed rectangular tank is completely filled with water and is accelerated horizontally with an acceleration a towards the right, ডান দিকে ঠেলে নিয়ে যাচ্ছিস। প্রেশার ইজ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অ্যাট, কোন পয়েন্টে প্রেশার ম্যাক্সিমাম, কোন পয়েন্টে প্রেশার মিনিমাম? ম্যাক্সিমাম বিতে আর মিনিমাম ডিতে হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এতে কেন ম্যাক্সিমাম নয়?
কারণ আমরা জানি ওই ওয়াটারের প্রেসার ডিপেন্ড করে এইচ রো জি তে, তো সেই হিসাব দিয়ে বি তে প্রেসার সব থেকে মানে বেশি। এর থেকে বিটা হাই ডেপথে আছে বলে এর থেকে বিটা বেশি, আবার যেহেতু এদিকে ঠেলে নিয়ে যাচ্ছে তাই এদিক বরাবর একটা ঠেলা অনুভব করছে। ঠিক আছে, এই জানবি তাহলে। এই অ্যাপারেন্ট ওয়েট এটাও হোমওয়ার্ক রইলো। এই যেগুলোতে এইচ ডব্লিউ লিখছি খাতায়, মানে তোরা নিজের কেডিতে নিশ্চয়ই লিখছিস, এইগুলোই আজকে করে পাঠাবি। একুশেরটা এখানে কর দেখি। কি হলো, আবার গল্প করছিস তোরা? রিজিত বলে যে দিব্যেশ ওকে খারাপ পথে নিয়ে চলে যাচ্ছে গল্প করে করে। রিদ্ধিত পড়তে চায়, দিব্যেশ পড়তে দেয় না, গল্প করে দেয়, তাই তো রিদ্ধিত? না বলেনি, আমি কিছু বলে না, এমনি বললাম। রিদ্ধিত আবার সিরিয়াসলি নিয়ে নিয়েছে। কর কর, গল্প না কর, 21টা কর দেখি। এ সলিড স্পিয়ার অফ ডেন্সিটি ইটা, যেটার ভ্যালু গ্রেটার দ্যান 1, না ডেন্সিটি ইটা টাইমস লাইটার দ্যান ওয়াটার, কেমন? দেখ ইটা টাইমস লাইটার দ্যান ওয়াটার মানে আমি এখানেতে ডেন্সিটি অফ ওয়াটারকে আমরা ধর সিজিএস সিস্টেমে যদি করি 1 ধরে নিই, কেমন? তাহলে এখানে লিখবো এই যে ডেন্সিটি অফ ওয়াটার হচ্ছে 1, তাহলে ডেন্সিটি অফ দ্য স্ফিয়ার সেটা হবে 1/ইটা। ঠিক আছে, ইজ সাসপেন্ডেড ইন এ ওয়াটার ট্যাঙ্ক বাই এ স্ট্রিং টাইট, মানে দেখ এই যেহেতু জলের চেয়ে হালকা, তাহলে এ ভেসে ওঠার চেষ্টা করছিল, তুই ভেসে উঠতে দিবি না বলে দড়ি দিয়ে বেঁধে ডুবিয়ে দিয়েছিস একদম। সেই আগেকার দিনের ডন গুলো ছিল না, পায়ে শেকল বেঁধে লোককে ফেলে দিত সমুদ্রে, ওইরকম সিচুয়েশন, ফেলে দিয়েছে বস্তায় বেঁধে। If the mass of the sphere is small m, then tension in the string is given by, তাহলে এই স্ট্রিং এর টেনশন কত হবে? টেনশন নিচের দিকে কাজ করছে, টি, তাই তো? তাহলে এই টি সমান হচ্ছে রেজাল্টেন্ট যে আপওয়ার্ড ফোর্স করছে। তাহলে আপওয়ার্ড থ্রাস্ট, জল কতটা উপর দিকে আপওয়ার্ড থ্রাস্ট দিচ্ছে? স্ফিয়ারের যে ভলিউম, সেই ভলিউম হচ্ছে m/1/ইটা, এটা হচ্ছে ভলিউম অফ দ্য স্ফিয়ার, বা m ইন্টু ইটা। তাহলে স্ট্রিং এতে টান টি সমান হচ্ছে অপসারিত জলের ওজন কত? অপসারিত জলের ওজন হচ্ছে m ইন্টু ইটা ইন্টু 1 ইন্টু জি মাইনাস ওই স্ফিয়ারটার নিচের দিক বরাবর যতটা ওজন, সেটা হচ্ছে m ইন্টু, তাহলে mg কমন গেলে ইটা -1। দেখ কি আছে, ওটাই আছে। বুঝতে পারলি কি? এবার দেখে নে, এটা একটুখানি উল্টো কেস। এক্ষেত্রে ভেসে ওঠার চেষ্টা করছিল, আমরা টেনে ধরে রেখেছি, মানে এক্ষেত্রে অপসারিত জলের ওজনটা বেশি, সেটা সামনে এলো, বস্তুর ওজনটা কম, সেটা মাইনাস হলো ওটা থেকে, তাই না? এর আগের অঙ্কগুলোতে সবেতেই ওজনটা থেকে, বস্তুর ওজন থেকে মাইনাস করছিল অপসারিত জলের ওজন, এক্ষেত্রে অপসারিত জলের ওজন থেকে বস্তুর ওজন মাইনাস করলি। এইটে গেল 21। সিজিএস সিস্টেমে তো আমি লিকুইডের জলেরটাকে 1 ধরে নিয়েছি, ওটা এসআইতে হলে 1000 দিয়ে গুণ হয়। মানে অপশনগুলোতে কোথাও তো 1000 নেই, তাই না?
22 কর দেখি। এই 22 পর তাড়াতাড়ি। আবার গল্প করে। A hollow sphere of volume V is floating on water surface with half immersed in it. অর্ধেকটা ডুবে ভাসছিল। What should be the minimum volume of water poured inside the sphere so that the sphere now sinks into the water? তাহলে কতটা জল ভেতরে ঢুকিয়ে দিলে ওই স্ফিয়ারটা এবার জলে ডুবেই যাবে। কি করে করবি রে? ধরে নিচ্ছি মাস অফ দ্য স্ফিয়ার হচ্ছে m। আসছিস কেন? তাহলে অর্ধেকটা জলে ডুবে যখন ভাসছিল ইনিশিয়ালি, এবার একটু আমি স্টেপ জাম্প করছি, কেমন? যখন অর্ধেক জলে ডুবে ভাসছে তার মানে অপসারিত জলের আয়তন হচ্ছে v/2, কেন মোট স্ফিয়ারের ভলিউম ছিল v, অর্ধেকটা ডুবেছে, তাহলে অপসারিত জল হচ্ছে v/2 ভলিউমে। তার মানে mg মানে স্ফিয়ারটার যে ওজন সেটা হচ্ছে v/2 আয়তন জলের ওজনের সঙ্গে সমান, মানে v/2 ইন্টু 1 ইন্টু জি, এরকম বলতে পারি, তাই তো রে? তাহলে এখান থেকে কি পেলাম? m সমান হচ্ছে v/2 ভলিউমের দিক থেকে, মানে মানের দিক থেকে নিউমেরিক্যাল। এটা মেনে নিয়েছিস। এরপরে ধরবো ওই স্ফিয়ারের ভেতরেতে আরো কিছুটা জল ঢুকিয়েছিস, যেটা আয়তন হচ্ছে ধর v1। তাহলে এখন ওই স্ফিয়ারটার মোট ওজন কত দাঁড়িয়ে গেছে? মোট ওজন দাঁড়িয়ে গেছে m প্লাস v1 ইন্টু 1, কারণ জলের ঘনত্ব 1 ধরছি সিজিএস পদ্ধতিতে। তাহলে এমটা হচ্ছে স্ফিয়ারটার নিজের ভর, v1 ইন্টু 1 এটা হচ্ছে v1 পরিমাণ যে জল ঢুকিয়েছে আয়তনে তার ওজন, তাহলে এই তার ভর, তাহলে এই মোট ওজন সমান হচ্ছে গোটা স্ফিয়ারটা এখন জলে ডুবে গেছে, তাহলে মোট অপসারিত জলের আয়তন হচ্ছে v ইন্টু 1 ইন্টু জি। এইখানেতে এবার m এর জায়গায় v/2 বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে v1টা বার কর দেখি কত হয়। v/2 হবে। এটা বার কর করে মেলা উত্তর। বেরিয়েছে? কার বেরোলো রে? স্যার আমার একটা কোয়েশ্চেন রয়েছে। বলো। স্যার যখন এখানে বলেই দিয়েছে যে স্ফিয়ারটা হাফ অলরেডি ইমার্সড হয়ে গেছে জলের মধ্যে, তাহলে ওটা একটু হলো স্ফিয়ার, তার মধ্যে তার মানে ওর ভলিউমটার বাকি হাফ পোর্শনটা দিলেও পুরোটাই ডুবে যাবে।
তাহলে এখানে বি/2 তো এমনিতেই বেরিয়ে যাচ্ছে, আমরা অঙ্ক করে বার করবো কেন? করবি না, এরকম সিচুয়েশন থাকলে এমনি বসিয়ে দিবি। ঠিকই বলেছিস তুই, ঠিকই বলে, এরকম করে করার দরকার নেই। হ্যাঁ, যদি এখানে জল না ভরেও ধর অন্য কোনো লিকুইড ভরতো যার ডেনসিটি হয়তো জলের চেয়ে বেশি, তখন থেকে করতেই হতো, কিছু করার নেই। কিন্তু না হলে আদারওয়াইজ তো না সে করলেও ব্যাপারটা আলাদা স্যার, কিন্তু এখানে তো ওরকম কিছু বলেনি। না, না করলেও চলবে। সেটা তুই তো আগে বলিসনি, আমি করা না। আগে বলতে যাচ্ছিলাম, কিন্তু তারপর দেখলাম মা ওষুধগুলো দিতে এলো, ওই খেতে খেতে টাইম চলে গেল। এসব বলে লাভ নেই। 23 বলতে হবে। A jar is filled with two non-mixing liquids, 1 and 2, having densities ρ1 and ρ2 respectively. A solid ball made of a material of density ρ3 is dropped in the jar. It comes to equilibrium in the position shown in the figure. Which of the following is true for ρ1, ρ2, ρ3? কে বেশি ডেন্স এর মধ্যে? কার ডেন্সিটি বেশি? রো2। ρ2 সবচেয়ে বড়, তারপরে হচ্ছে ρ3, তারপরে ρ1। রো3 তারপর রো1। তাহলে কোন অপশনটা হচ্ছে যে চারেরটা হচ্ছে অ্যান্সারটা? ওর এটা করেছিল, তাহলে হয়ে গেল এটা। তাহলে KD1 মিট গেয়া, KD2 তে এবার তোদের চেনাশোনা জিনিস এসে যাবে। কয়েকটাই কিন্তু হোমওয়ার্ক করে দাগিয়ে দেওয়া হয়েছে, কেমন? সেগুলো কিন্তু নিজে করবি, আজকেই করে পাঠাবি। এক একটা দেখ, ওয়াটার ইজ ফ্লোয়িং থ্রু এ টিউব অফ নন ইউনিফর্ম ক্রস সেকশন, রেশিও অফ রেডিয়াস অ্যাট এন্ট্রি অ্যান্ড এক্সিট অফ দ্য পাইপ হচ্ছে 3:2। ক্রস সেকশনারি রেশিও বলেছে, হ্যাঁ, রেডিয়াস নয়, ক্রস সেকশনটারই রেশিও। দেন দ্য রেশিও অফ ভেলোসিটিজ অ্যাট এন্ট্রি অ্যান্ড এক্সিট অফ লিকুইড ইজ, এটা কত হবে? না, ওটা রেডিয়াসেরই দিয়েছে ওটা। কি হবে রে বল? Water is flowing through a tube of non-uniform cross-section ratio of radius at entry and exit of pipe is 3:2। মানে ঢুকছে যেখান থেকে তার রেডিয়াস যদি হয় 3, তাহলে বেরোচ্ছে যেখান থেকে তার রেডিয়াস হবে হচ্ছে 4, 2, ছোট হয়ে যাচ্ছে একটু। তাহলে যে ভেলোসিটি নিয়ে বেরোচ্ছে তাদের রেশিও কত? তাহলে আমরা জানি এখানেতে এরিয়া দুটোর রেশিও A1:A2, সেটা কত হবে বল? 9:4, কেননা পাই আর স্কোয়ার হচ্ছে ফর্মুলা এরিয়া, আর স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হবে। আর আমরা কি জানি? জানি হচ্ছে A1:V1 সমান A2:V2 হতে হবে। অতএব V1:V2 এটা হবে 4:9, এক একটা হবে। কেউ বুঝতে না পেরে থাকলে জিজ্ঞেস করিবেন। দেবাদিতা বোঝেনি। প্রতি সেকেন্ডে সমান পরিমাণ জল বেরোতে হবে, যতটা ঢুকছে ততটাই বেরোতে হবে। তাহলে ভেলোসিটি ইন্টু এরিয়া অফ ক্রস সেকশন, এইটা সব জায়গায় সমান থাকতেই হবে। লিকুইডের যেহেতু ভলিউমটা কনস্ট্যান্ট থাকছে পার সেকেন্ড ফ্লো, কেমন? ক্রস সেকশনাল এরিয়া ইন্টু ভেলোসিটি, এটাই বোঝায় হচ্ছে এক সেকেন্ডে কতটা আয়তনের লিকুইড বেরোচ্ছে, সেটা দুটো জায়গাতেই সেম হতে হবে। দু একটা বল দেখি। স্যার অপশন 3 হবে দু একটা। বোথ প্রেসার অ্যান্ড স্পিড ম্যাক্সিমাম। তোর তো বার্নলি কি বলেছিল? বার্নলি বাবু বলে গেছেন না
যে তোর টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে যদি ভেলোসিটির এনার্জি বাড়ে মানে কাইনেটিক এনার্জি বাড়ে, তাহলে তোকে তো প্রেশার হেডটা কমাতে হবে। তাহলে অপশন 1 হবে। ম্যাক্সিমাম স্পিড লিস্ট প্রেশার কি আছে দেখো দাদা, এই তো থাকবে। তিনেরটা কি হবে দেখ তাহলে, তিনেরটা হোমওয়ার্ক করবি এই একেরটার মতোই। চারেরটা হোমওয়ার্ক থাকছে, আমার বিশেষ বোঝাবার কিছু নেই ওতে। পাঁচেরটা করি চল। বৃদ্ধিতে একটু হাসি পাচ্ছে মনে হচ্ছে। পাঁচেরটা কি বলছে দেখ, দ্য স্প্রিং ব্যালেন্স এ রিড 2 kg with a block M suspended from it. The balance তোর এখন টাইম আছে, বেরিয়ে বেরিয়ে করছিস নাকি? A balance B reads 5 kg when a beaker with liquid is put on the pan of the balance. The spring balance A read 2 kg with the block M suspended from it. আচ্ছা, এ একটা স্প্রিং ব্যালেন্স, যখন ওতে এমটাকে ঝুলিয়ে দিয়েছে তখন ওতে ওজন দেখায় হচ্ছে 2 কেজি, মানে এম এর অ্যাকচুয়াল ওজন হচ্ছে 2 কেজি। এবারে একটা বিকার তাতে জল ভরে ওরকম করে রেখে দেওয়াতে বি তে ওজন দেখাচ্ছে 5 কেজি। বি তে ওজন দেখানো 5 কেজি মানে হচ্ছে liquid is put on the pan of the balance. The two balances are now so arranged that the hanging mass is inside the liquid in the beaker. আচ্ছা, শুধু বিকারটাতে ওজন দেখাচ্ছিল 5 কেজি, এবার লিকুইডের ভেতরে এমটাকে ডুবিয়ে দিয়েছে, তাতে কি হবে? বি এর ওজন একই থাকবে, এ এর ওজন এর কিছুটা কমে যাবে। দ্য ব্যালেন্স তিনেরটা হবে দেখ, দ্য ব্যালেন্স এ উইল রিড লেস দেন 2 কেজি। না, হ্যাঁ তিনেরটাই হবে, বিটা কিছুটা বেশি হবে, ঠিক। দ্য ব্যালেন্স এ অ্যান্ড বি উইল রিড 2 কেজি অ্যান্ড 5 কেজি রেসপেক্টিভলি। শুধু 2 দিয়েছে, তিনেরটাও তো হবে। The spring balance A read 2 kg with a block M suspended from it. A balance B reads 5 kg when a beaker with liquid is put on the pan of the balance. The two balances are now so arranged that the hanging mass is inside the liquid in the beaker, as shown in the figure. In this situation, তাহলে ও লিকুইডের প্লবতার জন্য ওর তো আপাত ওজন কমে যাবে, তাই না? তাহলে এর ওজনটাও তো, এর রিডিংটাও তো একটু কমবে। ওখানে 2 দিয়ে, নিচের ওই গোল বস্তুটা কি? ওটা একটা স্প্রিং ব্যালেন্সের কাঁটা, ওটা দিয়ে রিড করতে পারা যায়, ওজন মাপছে, বুঝলে ওই কাঁটা দিয়ে। ধর্ম কাঁটা লেখা থাকে, দেখিস না রাস্তার ধারে ধারে, হাইওয়ের ধারে দেখতে পাবি, দেখেছিস কোনোদিন? ওয়েং ব্রিজ ধর্ম কাঁটা লেখা থাকে, দেখিস তো? স্যার আমি তো জানতাম ওই কি যেন বাতাসের ফল ধর্মে নাড়ে, না ধর্মের ফল বাতাসে নাড়ে, কি ওটা? হ্যাঁ, ধর্মের কল বাতাসে নড়ে, মানে যদি তোর নাম হয় ধর্ম, ধর তোদের বাড়ি ধর কেউ ধর্ম নামে আসে কেউ, সে যদি বাড়িতে ধর কল টল লাগায়, তাহলে হাওয়া দিলে নড়ে যেতে পারে সেই কল।
আচ্ছা, এটা দেখে না আমার যেটা মনে হচ্ছে সেটা স্ক্রিনেরটা হওয়ার কথা। এখানে অ্যান্সার কি দুয়েরটা দিয়ে রেখেছে? এটা একটু মার্ক কর, এটাকে এখানে খুঁজে দেখবো আমি। এটা মনে হচ্ছে না 3 হওয়ার কথা। কে? 3ই আছে। ওই দেখ, কে দেখলি রে 2? এরকম ভাবে কনফিউজ করার কি মানে? 6টাও হয়ে যাবে নে তাড়াতাড়ি, শিফটটা কখন শেষ তুই দেখ। Two water pipes P and Q having diameter 2 into 10 to the power minus 2 meter, আর একটা হচ্ছে 4 into 10 to the power minus 2 meter respectively is joined in series with the main supply line of water. Velocity of water, এটা হোমওয়ার্ক থাকবে। সাতেরটা বল কি করবি? আর যে এখানে 7টা অবধি করা হবে, 8, 9, 10 হোমওয়ার্ক থাকবে, আর আগে যতগুলোতে হোমওয়ার্ক লেখা আছে সেগুলো আজকে, মানে এই হোমওয়ার্কটা হচ্ছে আজকে পাঠানোর হোমওয়ার্ক, আজকের মধ্যে, যত রাত্রেই হোক আজকের মধ্যে এটা পাঠাবি। সাতেরটা করেছে দেখ। Water is from a tap emerges vertically downward with an initial speed 1.0 meter per second. The cross-sectional area of the tap is 10 to the power minus 4 meter square. Assume that the pressure is constant throughout the stream of water and that the flow is steady. The cross-sectional area of stream 1.15 meter below the tap is, মানে হইতাছে যে ওপর থেকে একটা ট্যাপের মুখ থেকে, যেটা আমরা আজকে সকালে প্রশ্ন হচ্ছিলাম, যে এরকম করে ধর জল পড়তে শুরু হয়েছে, যত নিচে পড়ছে এর ক্রস সেকশনাল এরিয়া কমে যায়, এরকম টাইপের হয়ে যায় ফ্লোটা, তাই না? তাহলে সেইটাই জানতে চেয়েছে যে এখন ক্রস সেকশনাল এরিয়া কত। তাহলে এই যে হাইটটা, এইটা হচ্ছে 0.15 মিটার, ঠিক আছে? তাহলে এখানে ইনিশিয়ালি V1 হচ্ছে 1.0 মিটার পার সেকেন্ড। H1 মানে যেটা ইনিশিয়াল হাইট ছিল সেটা হচ্ছে 0.15 মিটার। প্রেসারটা সেম, প্রেসার হেড সেম আছে, তাহলে V2 কত হবে সেটা বার করতে হবে। H2টা হচ্ছে আমরা ধরবো 0, মানে এইখান থেকেই আমি হাইট মাপা শুরু করছি। তাহলে এখান থেকে V2 কত হবে বল? বার্নৌলির থিওরেমে কি বলে? V1 স্কোয়ার বাই 2G প্লাস প্রেসার হেড এখানে চেঞ্জ নেই, প্লাস H1 সমান V2 স্কোয়ার বাই 2G প্লাস H2, এরকম। তাহলে এখান থেকে H2টা 0, তাহলে V2 স্কোয়ার সমান হচ্ছে V1 স্কোয়ার প্লাস 2GH1। V1 স্কোয়ার মানে হচ্ছে 1, 2 ইন্টু জি হচ্ছে 10 ধরে নিচ্ছি আমার কাজের সুবিধার জন্য, H1 হচ্ছে 0.15, তাহলে 1 প্লাস এইটা হচ্ছে 1.53 মানে 4, তাহলে V2 হয়ে গেল হচ্ছে 2। এইবারে আমরা জানি কি A1 V1 সমান A2 V2,
তাহলে ইনিশিয়ালি এরিয়া অফ ক্রস সেকশন কত ছিল? 10 to the power minus 4 meter per second, meters per meter square, 10 to the power minus 4 meter square। এইটা ইন্টু v1 হচ্ছে 1 আর a2 ইন্টু 2, তাহলে a2 হবে 10 to the power minus 4 by 2 মানে 5 into 10 to the power minus 5। তিনের অপশনটা হচ্ছে মনে হয়, দেখ অ্যানসার দেখিস। ঠিক আছে, কে বুঝতে পারলি না বল? আগে আমি নিচে আসার সময়কার ভেলোসিটিটা বার করলাম, কেমন? সেটা হচ্ছে বার্নৌলিস থিওরেম দিয়ে। তারপরে করলাম কি, ওই যে যেটা ফর্মুলা হয় যে a1 v1 সমান a2 v2, সেটা লাগালাম। উপরে a1 দেওয়া ছিল, v1 দেওয়া ছিল, নিচের v2 টা বার করে নিলাম, তারপর a2 টা বার করে দিলাম। আচ্ছা, তাহলে হোমওয়ার্কে এইটার আগে মনে হয় 3-4খানা হোমওয়ার্ক করতে দিয়েছিলাম, এইটার 8 অবধি হলো, তাই তো? 8টা 9, 7 অবধি হলো। তাহলে 8, 9, 10 এইটার এই 3খানা অন্তত করে দেবো। 9টা তো আমি দেখতেই পাচ্ছি রিপিট করে ফেলেছি আমি আবার, একের কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। তাহলে সোজাই আছে। তাহলে 10 অবধি আজকে ইজিলি হয়ে যাবে। তাহলে আজকের হোমওয়ার্ক হচ্ছে এই 10 অবধি দেওয়া রইল। এটা কিন্তু আজকে পাঠাবি, আজকে হচ্ছে 31 তারিখ। এইবারে পিওয়াইকিউ পাঠানোর আগে আমি কেডিটা শেষ করে নেবো, কারণ এর কেডিতে অনেকগুলো আছে। তাহলে রোজ এরকম 10টা 10টা করে কেডির অঙ্ক থাকবে হোমওয়ার্ক, সেটা রোজের রোজ করে পাঠিয়ে দিন। তোদের এই ভেলোসিটি অফ এফ ফ্লাক্স এগুলো সব পড়ানো হয়েছিল তো? কতটা ডিস্টেন্স যাবে সেটা ছিল √h1 into h2, 2 into √h1 h1 ছিল তো? বইটা দেখবি একটা আছে, তোদেরই সিলেবাসের মধ্যে আছে। এফ ফ্লাক্স মানে হচ্ছে এই তলার ছিদ্র দিয়ে জল বেরোচ্ছিল, দেখবি পাবি আছে, কতটা ডিস্টেন্স যাবে এগুলো সব আছে। এই এতক্ষণে গেলে সারফেস টেনশন অনেকগুলো আছে। সামনে মঙ্গলবারেতে আমরা হচ্ছে তোদের এই যে এক্সারসাইজটা ছিল বইতে দেওয়া, তার যদি অঙ্ক বা কিছু কোশ্চেন আটকে থাকে সেটা নিয়ে আলোচনা করে থার্মোমেট্রিতে গিয়ে ঢুকে পড়বো। থার্মোমেট্রি শেষ হয়ে যাবে, থার্মোমেট্রির সঙ্গে ওই কঠিন তরলের প্রসারণ না কি অ্যাক্সিডেন্ট মনে হয়, তারপরে সেটাও হয়তো হয়ে যেতে পারে। সামনে মঙ্গলবার 2টো 4টা হয়ে যেতে পারে। থার্মোমেট্রি খুব সোজা, তোরা সেই থার্মোমিতির মূল নীতি অনুযায়ী এরকম জিনিস ছোটবেলায় লিখতিস মনে আছে? আর একবার ওরকম লিখে অঙ্ক করে নিবি কটা। ক্যালোরিমিটি ছিল তো। ক্যালোরিমিটি, তাই লিখবি ক্যালোরিমিটি। ক্যালোরিমিটারে করতিস বলে, তাই তো? তাই লিখবি তাহলে। কে জানে, আমাদের ওই করতে হতো, করে দিতাম। থ্যাংক ইউ। ওই পোর্শনগুলো সোজা, থার্মালের পোর্শনগুলো সোজা আছে, হয়ে যাবে। ঠিক আছে, আজকে তাহলে হ্যাঁ এইখানে শেষ করিলাম। যে কটা কাজ দেওয়া রইলো আজকের জন্য, আজকে যেন পেয়ে যাই। কয়েকজন তো